1971 সাল থেকে এই পর্যন্ত স্বল্পোন্নত দেশ 1971 সালে 25 ছিল এবং আজকে এই 2013 সালে এসে সেটার সংখ্যা কিন্তু প্রায় দ্বিগুণ হয়েছে। 49টি দেশ বর্তমানে স্বল্পোন্নত দেশের মধ্যে রয়েছে এবং এই স্বল্পোন্নত দেশের ক্যাটাগরিটা কিভাবে নির্ধারণ করা হয়, যেটি বলেছি যে জাতিসংঘের যে অর্থনৈতিক এবং সামাজিক কাউন্সিল আছে তারা প্রতি 3 বছর পর পর তাদের কমিটি আছে, কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি সিডিপি, তারা এই ক্যাটাগরিটা ঠিক করে। এটার মধ্যে 3টি মূল ক্যাটাগরি আছে। একটা হচ্ছে যে পার ক্যাপিটা ইনকাম অর্থাৎ মাথাপিছু আয়। মাথাপিছু আয়টা 3 বছরের একটা অ্যাভারেজ করা হয় এবং 3 বছরের অ্যাভারেজ একটা থ্রেশহোল্ড লেভেল, অর্থাৎ এটার নিচে থাকবে 900 এবং বর্তমানে যেটা করা হয়েছে 2012 সালে যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে $992 যদি মাথাপিছু আয় হয় কোনো দেশের 3 বছরের অ্যাভারেজে, তাহলে সেই দেশ কিংবা তার নিচে, তাহলে সেই দেশ হবে স্বল্পোন্নত দেশ। তারপরে আরেকটি ক্রাইটেরিয়া হচ্ছে হিউম্যান অ্যাসেট ইন্ডেক্স, অর্থাৎ কোনো দেশের যে পুষ্টির কত জনসংখ্যার কত শতাংশ পুষ্টিহীনতায় ভুগছে, জনসংখ্যার কত শতাংশ স্কুলে যেতে পারছে, জনসংখ্যার কত শতাংশের মধ্যে শিশু মৃত্যুর হার ইত্যাদির মাধ্যমে একটা ইন্ডেক্স তৈরি করা হয় এবং এই ইন্ডেক্সটার যত ধরেন 100 যদি হয় সেটা যত বাড়বে অর্থাৎ কিনা একটি দেশ ভালো অবস্থানে যাচ্ছে এবং বর্তমানে এই ইন্ডেক্সটা যদি 66 হয় তাহলে কিংবা তার উপরে হয় তাহলে সেই দেশ স্বল্পোন্নত দেশ থেকে গ্র্যাজুয়েট করবে। আরেকটা হচ্ছে ইকোনমিক ভালনারেবিলিটি ইন্ডেক্স, অর্থাৎ অর্থনৈতিক ভঙ্গুরতার যে ইন্ডেক্স সেটা, অর্থাৎ কোনো একটা দেশের অর্থনৈতিক কাঠামোটা কি, তার সে কতটুকু কৃষি কিংবা শিল্প কিংবা সেবা খাতের উপর নির্ভরশীল এবং সে প্রাকৃতিক দুর্যোগের উপরে তার উৎপাদন কতখানি ব্যাহত হয়, এই সমস্ত কিংবা তার যে উৎপাদন হচ্ছে সেই উৎপাদন বাজারে নিয়ে যাওয়ার জন্য কতটুকু দূরত্ব, এই সমস্ত বিভিন্ন অর্থনৈতিক সূচকের ভিত্তিতে কিন্তু এই ইকোনমিক ভালনারেবিলিটি ইন্ডেক্সটা তৈরি করা হয়। এটা হচ্ছে যত এই ভালনারেবিলিটিটা কম হবে এটার মানটা তত এটা ভালো একটা অবস্থানে। এবং 2009 সালে যে ইন্ডেক্সটা তৈরি করা হয়েছিল এটা 38 কিংবা তার নিচে হলে কোনো একটা দেশ স্বল্পোন্নত দেশের থেকে বের হয়ে আসবে। এখন আমরা বাংলাদেশের অবস্থানটা কি, কারণ স্বল্পোন্নত দেশ বললেই বাংলাদেশও এটার একটা সদস্য এবং বাংলাদেশ 1975 সাল থেকে স্বল্পোন্নত দেশের লিস্টে অন্তর্ভুক্ত হয়ে আছে এবং আমরা এখনো রয়েছি এবং বাংলাদেশে অনেক আলোচনা হয়ে থাকে যে আমরা স্বল্পোন্নত দেশের মধ্যে থাকবো কি থাকবো না ইত্যাদি নিয়ে। আমরা যদি একটা তুলনামূলক চিত্র দেখি 2012 সালের, তাহলে দেখব যে মাথাপিছু আয় ক্ষেত্রে আমরা $840। একটু আগে আমরা দেখেছি শুরুর দিকে যে স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে আসার জন্য 3 বছরের গড় আয় হতে হবে 999 এর উপরে হতে হবে এবং গ্র্যাজুয়েশন এবং বের হয়ে আসতে হলে কিন্তু $1190 প্রয়োজন পড়বে বাংলাদেশ যদি স্বল্পোন্নত দেশ থেকে বের হয়ে আসতে চায়। কিন্তু আমরা দেখছি এখানে $840 অনেক দেশের চাইতে ভালো, কিন্তু এখনো বেশ কিছুটা খানিকটা পিছনে রয়েছে। আমরা যদি দেখি ইকোনমিক ভালনারেবিলিটি ইন্ডেক্স, সেখানে আমরা 32 দেখতে পাচ্ছি, যেটা কিনা ভালো। এখানে এই ক্ষেত্রে বাংলাদেশের ইন্ডেক্সটা ভালো, কিন্তু আবার যদি হিউম্যান অ্যাসেট ইন্ডেক্স দেখি সেখানে আমরা 54 দেখতে পাচ্ছি, সেটা কিন্তু আমাদের 66 এর উপরে উঠতে হবে, 66 উপরে উঠতে হবে, সেখানে আমরা পিছিয়ে রয়েছি। এবং আমরা এখনো লো ইনকাম কান্ট্রি, একটা তো বিভিন্ন ধরনের ক্যাটাগরি করা হয় বিভিন্ন দেশের, এলডিসি করা হয় ইউএন থেকে, আবার লো ইনকাম, আপার মিডল ইনকাম, লোয়ার মিডল ইনকাম, হাই ইনকাম গ্রুপ, এগুলো আবার করা হয়ে থাকে বিশ্ব ব্যাংকের ক্রাইটেরিয়া অনুযায়ী। সেই বিশ্ব ব্যাংকের ক্রাইটেরিয়া অনুযায়ীও কিন্তু আমরা লো ইনকাম রয়েছি, লো ইনকাম ক্যাটাগরিতে রয়েছি। আর তারপরে যদি আমরা দেখি যে জিডিপি, রিয়েল জিডিপি গ্রোথ যেটা হয়, সেটা ইনফ্লেশনটাকে অ্যাডজাস্ট করলে রিয়েল আসলে প্রকৃতপক্ষে আমাদের জিডিপি প্রবৃদ্ধিটা কোন অবস্থানে রয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে 2002 থেকে 8 মধ্যে গড়ে আমরা 6% উপরে করেছিলাম। 2009 সালে এসে 5.9, তারপরে ক্রমান্বয়ে কিছুটা বেড়ে 2012 সালে আবার 6.1 এবং ফোরকাস্ট করা হচ্ছে যে 2013 সালে এসে সেটা 6% হবে। এখন অন্যান্য দেশের সাথে তুলনা করলে আমরা দেখব যে বেশ ভালো অবস্থানেই রয়েছি বেশিরভাগ দেশ থেকে, কিন্তু অন্যদিকে যদি ক্যাম্বোডিয়া কিংবা ইথিওপিয়ার দিকে দেখি তাহলে কিন্তু আমরা কম্পিটিটিভ একটা অবস্থানে রয়েছি।
আর আরেকটা বাংলাদেশের জন্য খুব ভালো একটা অর্জন হচ্ছে যে প্রবাসীদের পাঠানো অর্থ রেমিটেন্স। এবারে রেমিটেন্স কিন্তু ক্রমান্বয়েই বাড়ছে এবং আমরা বর্তমানে একটা রেকর্ড হিসাবের মধ্যে চলে গিয়েছি, 12 বিলিয়নের উপরে রয়েছে। কিন্তু 2011 সালে আংটাডের এই রিপোর্টে যে তথ্যটা দেওয়া হচ্ছে সেখানে আমরা দেখছি যে 2011 সালে 11.98 বিলিয়ন ডলারের মতো ছিল, যেটা কিনা অন্যান্য তুলনামূলক কয়েকটা স্বল্পোন্নত দেশের চাইতে অনেক অনেক বেশি রয়েছে। আর আরেকটা জিনিস যে এই রিপোর্টটার মূল থিমটা হচ্ছে যে কর্মসংস্থান। এখন কর্মসংস্থানের জন্য কয়েকটা চ্যালেঞ্জ আছে। একটা চ্যালেঞ্জ হচ্ছে যে এই সমস্ত স্বল্পোন্নত দেশের যে জনসংখ্যা রয়েছে সেই জনসংখ্যার যত শতাংশ শ্রমবাজারে অংশগ্রহণ করতে চায় কিংবা শ্রমবাজারে অংশগ্রহণ করতে সক্ষম, সবার জন্য কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হয় না। এবং সেই কারণে জনসংখ্যা একটা বিরাট এবং প্রাথমিক একটা চ্যালেঞ্জ হয়ে রয়েছে। জনসংখ্যার দিকটা যদি আমরা দেখি তাহলে দেখব যে স্বল্পোন্নত দেশগুলো গত 10 বছর থেকে যে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে এবং এই কিন্তু অর্থনৈতিক প্রবৃদ্ধির অর্জন করার পাশাপাশি এইটা একই সমান হারে কর্মসংস্থান সৃষ্টি করতে কিন্তু পারেনি। অর্থাৎ যেই প্রবৃদ্ধিটা হয়েছে সেই প্রবৃদ্ধিটা কর্মসংস্থানহীন একটা প্রবৃদ্ধি হয়েছে, জবলেস গ্রোথ যেটাকে বলে সেটা হয়েছে। কারণ বেশিরভাগ স্বল্পোন্নত দেশে আপনারা জানবেন যে উন্নত দেশের তুলনায়, কারণ এটা একটা বিপরীত চিত্র, যে বেশিরভাগ স্বল্পোন্নত দেশে আমাদের তরুণ অর্থাৎ যুবক জনসংখ্যার পরিমাণটা বেশি, ইয়াং জেনারেশনটা সংখ্যাটা বেশি, যারা কিনা যাদের কর্মসংস্থানের প্রয়োজন রয়েছে, যাদের বর্ধিত আয়ের প্রয়োজন রয়েছে, এবং সেই জনসংখ্যার তুলনায় আমরা কর্মসংস্থান সৃষ্টি করতে পারছি না। এখন আমি একেবারে শেষের দিকে চলে যাই, সেটা হচ্ছে যে মূল যে রেকমেন্ডেশনসগুলো তারা বলছেন। তো রেকমেন্ডেশনস অর্থাৎ সুপারিশমালা, যে কর্মসংস্থান বাড়ানো এবং প্রবৃদ্ধিটাকে টেকসই করার জন্য, অন্তর্ভুক্তিমূলক করার জন্য কি স্ট্র্যাটেজি দরকার। আমরা তো উপায়গুলো বললাম, কিন্তু সরকারের পক্ষ থেকে দেশের ভিতরে কিছু কিছু কৌশল প্রয়োজন। একটা কৌশল হচ্ছে সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রে। সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রে যে সমস্ত নীতিমালাগুলি নেওয়া হয় সেইখানে আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে বিশেষ ক্ষেত্রে স্বল্পোন্নত দেশে আমাদের একটা অন্যতম একটা উদ্দেশ্য থাকে যে কিভাবে যে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যটাকে স্থিতিশীল রাখা যায়। কারণ এটার একটা কারণ রয়েছে, কারণ বেশিরভাগ মানুষ অনেক মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে, তাদের ক্রয় ক্ষমতা খুব কম, এবং সেই জন্য তারা যাতে তাদের নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য যাতে তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, সেই জন্যই এই সমস্ত দেশের সরকারগুলোর একটা অন্যতম লক্ষ্য থাকে হচ্ছে যে পণ্যের মূল্য কিভাবে স্থিতিশীল রাখা যায়। আর একটা হচ্ছে যে বাজেট যেটা করা হয় সেই বাজেটের একটা ব্যালেন্স আমরা দেখে থাকে, যে ব্যালেন্সটা কিভাবে যে আয় ব্যয়ের মধ্যে একটা সাযুজ্য রক্ষা করার একটা চেষ্টা চলে থাকে। তো এইটা থেকে একটা এই সিঙ্গল মাইন্ডেড এই একক একটা লক্ষ্যমাত্রা থেকে সরে এসে আমাদের ফোকাসটা আরেকটা যে কর্মসংস্থান এবং টেকসই কর্মসংস্থানের দিকে নজর দিতে হবে এখন। এবং এই স্বল্পোন্নত দেশগুলোর যে সরকার রয়েছে তারা ওই যেটা আমি আগে বলেছি যে বাইরের সম্পদ সঞ্চালনগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে। বাইরের ট্রেডিশনাল যে দাতা রয়েছে সেই ট্রেডিশনাল দাতাদের বাইরেও নন ট্রেডিশনাল যে সোর্সগুলো রয়েছে সেগুলোকে এক্সপ্লোর করতে হবে। আরেকটা হচ্ছে যে আমরা বলে থাকি যে ইনফ্রাস্ট্রাকচারের জন্য আমাদের বিনিয়োগ দরকার, কারণ ইনফ্রাস্ট্রাকচার যদি উন্নত না হয় তাহলে সেখানে বিনিয়োগ বাড়বে না, এবং বিনিয়োগ না বাড়লে কর্মসংস্থান বাড়বে না। তো ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রেও আমরা অন্যভাবে চিন্তা করতে পারি। এতদিন থেকে এফডিআই এর কথা বলেছি, এফডিআই এর পরিমাণ বেড়েছে কিন্তু সব দেশে একইভাবে বাড়েনি। আমাদের দেশে যে পরিমাণ চাহিদা রয়েছে সেই পরিমাণ কিন্তু আমরা এফডিআই পাচ্ছি না। এবং এফডিআই এর একটা অন্যতম উদ্দেশ্য থাকে, এটা শুধুমাত্র মূলধন নিয়ে আসে না, এটার সাথে সাথে প্রযুক্তি নিয়ে আসে, দক্ষ মানব সম্পদের নিয়ে আসে, যেটা কিনা ট্রান্সফার অফ বেস্ট প্র্যাকটিসেস এগুলো নিয়ে আসে, সেজন্য এটার গুরুত্ব খুবই বেশি। এখন বলা হচ্ছে যে এটার বাইরেও আমরা কিন্তু কিছু কিছু আঞ্চলিক ফান্ডের, আঞ্চলিক অর্থায়নের কথা চিন্তা করতে পারি। আমরা দেখেন এখন আমরা ভাবছি যে রিজিওনাল কোঅপারেশন বিভিন্ন দেশের সাথে, ভারতের সাথে কিংবা আমাদের প্রতিবেশী বিভিন্ন দেশের সাথে যে বিভিন্ন ধরনের বাণিজ্য চুক্তির কথা ভাবছি, কিন্তু বাণিজ্য যদি করতে যাই তাহলে কিন্তু বিভিন্ন
ধরনের যে প্রতিবন্ধকতা রয়েছে সেই প্রতিবন্ধকতাগুলি দূর করার কথা আমরা বলছি, ট্রেড ফ্যাসিলিটেশন কথা বলছি, সহজায়ন করার কথা বলছি, বিভিন্ন ধরনের নন ট্যারিফ যে শুল্ক বহির যেগুলো বাধা রয়েছে সেগুলো, এবং সেগুলোর অনেকগুলোই কিন্তু ইনফ্রাস্ট্রাকচার অবকাঠামো উন্নয়নের সাথেও জড়িত রয়েছে। তো সেইগুলো যদি দূর করার জন্য আমরা যদি রিজিওনাল ফান্ডের কথা চিন্তা করি তাহলে কিন্তু এটা আরো বেশি ভালো হবে, এই জন্য যে রিজিওনাল কোঅপারেশনের মাধ্যমে প্রত্যেকটা দেশই উপকৃত হচ্ছে। সুতরাং এইভাবে অ্যাপ্রোচ করা যেতে পারে যে আমরাও উপকৃত হব, এটা একটা উইন উইন সিচুয়েশনের মধ্যে যেতে পারি। তো এই ধরনের নতুন নতুন চিন্তা ভাবনা আমাদেরকে আনতে হবে। আরেকটা হচ্ছে যে বলা হচ্ছে যে এই যে কর্মসংস্থানের ক্ষেত্রে, এক্ষেত্রে আমরা তো দেখি যে কোনো দেশের অর্থনীতিতে দুটা গুরুত্বপূর্ণ নীতিমালা, একটা হচ্ছে যে রাজস্ব নীতিমালা, আর একটা হচ্ছে যে মুদ্রা নীতিমালা, আর্থিক নীতিমালা এবং মুদ্রা নীতিমালা। বলা হচ্ছে যে এই কর্মসংস্থানের ক্ষেত্রে আর্থিক নীতিমালা অর্থাৎ ফিসকাল নীতিমালাগুলির গুরুত্বটাই বেশি। এই যে এতক্ষণ ধরে বললাম এগুলো হচ্ছে সবই আর্থিক অর্থাৎ ফিসকাল পলিসির সাথে জড়িত। তবে তাই বলে একেবারে মুদ্রানীতির গুরুত্ব একেবারেই নেই তা নয়, মুদ্রানীতিরও গুরুত্ব রয়েছে। সেটা হচ্ছে যে বিনিয়োগের জন্য আপনাকে ঋণ দিতে হবে, ঋণ প্রবাহটা যাতে আরো উৎপাদনশীল খাতগুলোতে যায় এবং যে সমস্ত ছোট ছোট এন্টারপ্রাইজ যারা কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে এবং যারা প্রযুক্তি চাচ্ছে, যাদের প্রযুক্তির চাহিদা রয়েছে, সেই সমস্ত খাতে যাতে ঋণ প্রবাহটা যায় সেই জন্য কিন্তু মুদ্রানীতির ভূমিকাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে মূল ভূমিকাটা হচ্ছে আর্থিক নীতির অর্থাৎ রাজস্ব নীতি কিংবা ফিসকাল নীতি যেটাই বলেন। আরেকটা হচ্ছে যে বাইরের যে সেক্টরটা, সেই সেক্টরটাকেও আমাদেরকে খুব গুরুত্ব দিতে হবে, কারণ আমরা তো সবগুলো এলডিসি স্বল্পোন্নত দেশগুলো কিন্তু ক্রমান্বয়ে বহির্বিশ্বের সাথে অর্থনৈতিকভাবে ওতপ্রোতভাবে জড়িত হয়ে যাচ্ছে। তারা বাণিজ্যের মাধ্যমে আমদানি কিংবা রপ্তানি, রেমিটেন্স ইত্যাদির মাধ্যমে কিন্তু তারা আন্তর্জাতিক অর্থনীতির সাথে সংশ্লিষ্ট হয়ে যাচ্ছে। এটার একটা ভালো দিকও রয়েছে, অর্থাৎ আন্তর্জাতিক অর্থনীতি যত ভালো করবে সেটার একটা বেনিফিট পাওয়া যাবে, কিন্তু অনেক সময় সংকট হয়ে থাকে, অর্থাৎ বর্তমানে এবং 2007-08 সালে যে অর্থনৈতিক সংকট হয়েছে সেগুলোর কিন্তু অভিঘাত এসে লেগেছিল। সুতরাং এই আন্তর্জাতিক খাতটাকেও একটা ম্যানেজ করার, ব্যবস্থাপনা করার একটা বিষয় রয়েছে, সেটার দিকে খেয়াল রাখতে হবে এবং সেটা রপ্তানি এবং আমদানির মাধ্যমে বলা হয়েছে। আর ফান্ডের কথা বলেছি। আচ্ছা, তারপরে হচ্ছে যে কিছু কিছু কর্মসংস্থান কিভাবে হবে। স্বল্পোন্নত দেশ কিংবা যে কোনো দেশের অর্থনীতিতেই সরকারের যে একটা ভূমিকা থাকে, কিন্তু মূল কর্মসংস্থানটা আসলে হয়ে থাকে ব্যক্তি খাত থেকে। সরকার যেই ভূমিকাগুলি নেবে, সরকার বিনিয়োগ করবে দুই ধরনের বিনিয়োগ, একটা ভৌত অবকাঠামোতে বিনিয়োগ করবে, রাস্তাঘাট উন্নয়ন ইত্যাদি, স্কুল কলেজ হসপিটাল ইত্যাদি, আর একটা হচ্ছে মানব সম্পদ উন্নয়নের জন্য, মানুষের দক্ষতা বাড়ানোর জন্য, প্রশিক্ষণ দেওয়ার জন্য স্কুল কলেজ, তারপরে প্রশিক্ষণ কেন্দ্র, এই সমস্ত ক্ষেত্রে সরকারের আরো বেশি করে বিনিয়োগ করতে হবে। সেই বিনিয়োগগুলো যদি আমরা দক্ষ মানব সম্পদ তৈরি করতে পারলেই তো, তাহলেই তো সেটা ব্যক্তি খাতে তাদের অ্যাবজর্পশন হবে, ব্যক্তি খাত তাদেরকে নিবে। যে কোনো মানব সম্পদ আসলেই তো সেটা ব্যক্তি খাতের জন্য তারা উপযোগী হবে না, সেই জন্য একটা খেয়াল রাখতে হবে। আরেকটা জিনিস যে আমরা প্রযুক্তির কথা বলছি, কিন্তু প্রযুক্তি অনেক সময় শ্রম বাজার থেকে, অর্থাৎ শ্রমিকদের কিন্তু প্রযুক্তির ফলে শ্রমিক বেকার হয়ে যাওয়ার সম্ভাবনাটা রয়ে যায়। সেই জন্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা কোন ধরনের প্রযুক্তি চাই। সেই সমস্ত প্রযুক্তি যেগুলো কিনা লেবার ইন্টেন্সিভ, যে সমস্ত প্রযুক্তির ফলে আরো শ্রমিক সেখানে নিয়োগ পাওয়ার সুযোগ সৃষ্টি হয়, সেই ধরনের প্রযুক্তির মধ্যে আমাদেরকে যেতে হবে এবং সেজন্য শিল্পায়নের কথা বারবারই বলা হচ্ছে। আর আরেকটা হচ্ছে যে এন্টারপ্রেনিয়ারশিপ, অর্থাৎ সরকারের পক্ষে কর্মসংস্থান করা সম্ভব নয় এত বিশাল জনগোষ্ঠীর জন্য, ব্যক্তি খাতেরও সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু বাকি যারা রয়েছে তাদের নিজেদের মধ্যে একটা এন্টারপ্রেনিয়ারশিপ অর্থাৎ উদ্যোক্তা শ্রেণী সৃষ্টি করা, উদ্যোক্তা তৈরি করা, সেই লক্ষ্যে কিন্তু কর্মসংস্থান, সেই লক্ষ্যে বিভিন্ন ধরনের যে আর্থিক নীতিমালা সেগুলো নিতে হবে এবং সেটা মাইক্রো
স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজ তৈরি করার জন্য সে সমস্ত লোকদেরকে, সে সমস্ত গোষ্ঠীকে, তাদেরকে আর্থিক সেবা, তারা যাতে ব্যাংকে যে ঋণ পেতে পারে সহজ শর্তে এবং সহজেই, সেই সমস্ত সুযোগ সুবিধা তাদেরকে দিতে পারে। এবং যারা যে সমস্ত ব্যাংক, অর্থাৎ এই সবাইকে তো নতুন উদ্যোক্তাদের কিন্তু ব্যক্তি খাতের ব্যাংকরা কখনো ওয়েলকাম করে না, তারা সেই সমস্ত রিস্ক নিতে চায় না। সেই ক্ষেত্রে রাষ্ট্রীয় মালিকানাধীন যে সমস্ত ব্যাংক রয়েছে তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারা এই নতুন নতুন উদ্যোক্তা, ছোট উদ্যোক্তাদের কিন্তু তাদেরকে উদ্যোক্তা শ্রেণী হিসাবে তৈরি করার জন্য কাজ করতে পারে। আরেকটা তারা এখানে বলছেন যে মাইক্রো ফাইন্যান্সের, আমাদের মতো দেশে আমরা দেখেছি যে বেশ অনেক বছর থেকে মাইক্রো ফাইন্যান্স দারিদ্র বিমোচনের জন্য অন্যতম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং দারিদ্র হার কমানোর ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কিন্তু এখন বলা হচ্ছে যে আমাদেরকে এটার থেকে উত্তরণ ঘটাতে হবে এবং মাইক্রো ফাইন্যান্স মডেলটা আমরা এন্টারপ্রাইজ ডেভেলপমেন্টের জন্য দীর্ঘমেয়াদে এটা উপযোগী না কেন? কারণ আপনি দেখবেন যে সমস্ত এন্টারপ্রাইজের কথা আমরা বলছি সেইখানে কিন্তু যেই পরিমাণ মূলধন লাগে সেটা একটা সাবস্ট্যান্টিভ, একটা যেই মাইক্রো ফাইন্যান্সে যেই পরিমাণ মূলধনটা দেওয়া হয় তার চেয়ে বেশি। আরেকটা হচ্ছে যে আপনি যেই ঋণটা নেবেন সেটা কিন্তু একটা দীর্ঘমেয়াদে, যে কোনো বিনিয়োগের জন্য একটা সময় দরকার পড়ে, সেই সময়টা কিন্তু অনেক সময় মাইক্রো ফাইন্যান্সে থাকে না। আর তার বাইরে তো বিভিন্ন ধরনের সমালোচনা রয়েছে, সেটা আর নাই বললাম। কিন্তু এই নেচারটার কারণে যে মাইক্রো ফাইন্যান্সের যে একটা পর্যায় পর্যন্ত তাদের ভূমিকা রয়েছে, কিন্তু তারপরে একটা উল্লম্ঘন ঘটানোর জন্য, উদ্যোক্তার ক্ষেত্রে উল্লম্ঘন ঘটানোর জন্য এই যে বিভিন্ন ধরনের প্রকল্প কিংবা রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকে থেকে উদ্যোক্তা তৈরি করার জন্য আর্থিক সেবা দিতে হবে। আর আর্থিক সেবার পাশাপাশি কোন কোন খাতে তারা করতে পারে, তারা উদ্যোক্তা নিতে পারে, এটা একটা। আরেকটা হচ্ছে যে উদ্যোক্তা হলেই তো হয় না, তাদেরকে ঠিক মতো অবকাঠামোর কথা বলছি এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে, সেগুলো একটা ছোট একটা প্রতিষ্ঠান একটা আইসোলেটেড জায়গায় যত প্রতিষ্ঠিত হয়ে যে সুযোগটা পাবে, তারা যদি একটা ক্লাস্টার জায়গায় অনেকগুলো প্রতিষ্ঠান একই ধরনের একটা জায়গায় হয়, তাহলে কিন্তু সেখানে অবকাঠামোগত সুযোগ সুবিধাগুলি পেতে অনেক সুবিধা হয়। তো সেই জন্যই তারা বলছেন যে ক্লাস্টার একসাথে, এবং বিভিন্ন দেশে যে রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা রয়েছে সেগুলোও কিন্তু সেই ধরনের সেই ধরনের সুযোগ সুবিধাগুলো বাড়ানোর কথা বলা হয়েছে, যাতে কিনা সেখানে একটা মূল অর্থনীতির সাথে কিংবা এই যে অবকাঠামোগত সুযোগ সুবিধাগুলির একটা বেনিফিট তারা পেতে পারে। এবং আরেকটা বলা হচ্ছে যে গ্রামীণ উন্নয়নের কথা। হ্যাঁ, আমরা যেটা বলছি যে গ্রামীণ অর্থনীতিতে বেশিরভাগ শ্রম শক্তি সেখানে রয়েছে। তো এটার ফলে কি হচ্ছে যে আমরা বলেছি যে সেখানে অর্ধবেকারত্ব রয়েছে। তো সেই কারণে গ্রামীণ অর্থনীতিটাকেও উন্নয়ন করার কথা বলছে। এটার একটা কারণ যাতে কিনা যে সমস্ত শ্রমিক রয়েছেন যে তারা পূর্ণ কর্মসংস্থান পেতে পারেন, এবং দ্বিতীয়ত যে এই যে রুরাল আরবান মাইগ্রেশন হচ্ছে, শহরে এসে কাজ খুঁজছে, সেটার একটা ধারাটা সেখানে সেই ধারার ক্ষেত্রে একটা কম আসতে পারে, কারণ সেটা শহরে এসেও কিন্তু তারা বিভিন্ন ধরনের সমস্যার তৈরি করছেন। তারা যে সবাই কর্মসংস্থান পাচ্ছেন তা নয়, তো সামাজিক সমস্যার সৃষ্টি হচ্ছে সেটার জন্য। এবং তার পাশাপাশি গ্রামীণ উন্নয়ন ঘটলে সেখানে একটা বাজার ব্যবস্থারও উন্নয়ন হবে, কারণ মানুষের হাতে অর্থ আসলে সেখানে তারা ব্যয় করবে, যত ব্যয় করবে তত অর্থনীতিটা চাঙ্গা হয়ে উঠবে। এই ধরনের নানান পলিসির কথা বলা হয়েছে। আমার মনে হয় যে সামগ্রিকভাবে এটাই বলেছি। অর্থাৎ মূল কথা হচ্ছে যে এই রিপোর্টটা বলছে যে এই যে বর্ধিত জনসংখ্যা, স্বল্পোন্নত দেশগুলো গত কয়েক বছরে, গত এক দশকে স্বল্পোন্নত দেশগুলো যেই প্রবৃদ্ধিটা অর্জন করেছে, সেই প্রবৃদ্ধিটা আমরা কর্মসংস্থানের ক্ষেত্রে একইভাবে ইতিবাচক আকারে দেখতে পাচ্ছি না। প্রবৃদ্ধির সুফলটা কর্মসংস্থানের ক্ষেত্রে তার প্রভাব পড়েনি, এবং সেই কর্মসংস্থান সৃষ্টি করার জন্য বিনিয়োগ দরকার, এবং সেই বিনিয়োগটা করার জন্য শুধুমাত্র সরকারি উদ্যোগী যথেষ্ট নয়, ব্যক্তিখাত এবং উদ্যোক্তা শ্রেণীর বিকাশের জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার সৃষ্টি করতে হবে, এবং তার মাধ্যমে কিন্তু সেই যে বিনিয়োগটা হবে, সেই যে কর্মসংস্থানটা হবে, সেটাই হবে টেকসই কর্মসংস্থান। এবং যেই কর্মসংস্থানগুলি স্বল্পোন্নত দেশগুলোতে করা হয়েছে, সেই কর্মসংস্থান একদিকে যেমন
পর্যাপ্ত নয়, অন্যদিকে সেই কর্মসংস্থানগুলো যেহেতু বেশিরভাগই অনানুষ্ঠানিক খাতে হয়েছে, সেটা দীর্ঘমেয়াদে টেকসই নয় এবং সবাইকে অন্তর্ভুক্ত করে হয়নি, যার কারণে অর্থনৈতিক প্রবৃদ্ধিটাও টেকসই হওয়ার ক্ষেত্রে একটা বড় বাধা হিসেবে কাজ করছে। ধন্যবাদ।